আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্যাগ কোশ্চেন এসএসসি দাখিল লেভেলের সবচাইতে ইজিয়েস্ট একটি আইটেমের নাম। ট্যাগ কোশ্চেন মূলত বক্তার বক্তব্যের সমর্থনপুষ্ট যে কোশ্চেন জুড়ে দেওয়া হয় সেটাকেই ট্যাগ কোশ্চেন বলে। এসএসসি দাখিল পরীক্ষা ছাড়াও বিভিন্ন একাডেমিক পরীক্ষাতে এবং অ্যাডমিশন এবং বিভিন্ন জব পরীক্ষাতেও কিন্তু ট্যাগ কোশ্চেন থেকে কোশ্চেন থাকে। তো এক ক্লাসেই কমপ্লিট ট্যাগ কোশ্চেন, আমরা যে ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি এক ক্লাসেই ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ কমপ্লিট হবে। তবে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্রয়োজনে তোমাদেরকে নোট করতে হবে। তো চলো শুরু করি। এক ক্লাসেই সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন কমপ্লিট করা হবে। লেটস স্টার্টেড। ওকে, তাহলে শুরু করছি। এসএসসি লেভেলের সবচেয়ে ইজিয়েস্ট আইটেম, সবচেয়ে সহজ আইটেম ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা হচ্ছে, ডেফিনেশনে বলা আছে, ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, অ্যাটাচ করা, ফিক্সড করা। বক্তার বক্তব্যের সাথে বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য স্বীকৃতিমূলক আদেশ, অনুরোধ, বিবৃতি বা নিষেধমূলক বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। যদিও ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা আমাদের জানা খুব বেশি প্রয়োজন নাই, তারপরেও আমরা আমাদের ক্লাসের মিডুলেশন হিসাবে সংজ্ঞাটা একটু আলোচনা করলাম। এবার আমরা শুরু করছি এসএসসি বা দাখিল লেভেলের বা এসএসসি দাখিল বোর্ড কোশ্চেন পরীক্ষায়। এবার আমরা শুরু করছি এসএসসি বা দাখিল লেভেলের বোর্ড পরীক্ষায় কী ধরনের কোশ্চেন হয় ট্যাগ কোশ্চেন থেকে। এখানে বলা আছে মেক ট্যাগ কোশ্চেনস অফ দিস স্টেটমেন্ট। নিচে 5টা বা 7টা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সগুলোকে ট্যাগ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই 5টা দেওয়া থাকে, মাঝে মধ্যে 7টা দেওয়া থাকতে পারে। তো আনসার করার ক্রাইটেরিয়া বা কোশ্চেন প্যাটার্ন এগুলো এইভাবে আসবে। তবে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা মূল আলোচনার পরে শেষের দিকে যেয়ে করব। তো আমাদেরকে ট্যাগ কোশ্চেন এরকম, যেমন এখানে এ নম্বর দেওয়া আছে একটা সেন্টেন্স, বি নম্বর একটা সেন্টেন্স, এইভাবে ই পর্যন্ত সেন্টেন্স দেয়া থাকে। এখানে যদিও 7টা দেওয়া আছে, বেশিরভাগ ক্ষেত্রে 5টাই দেওয়া থাকবে। এই 5টাকে আমাদের ট্যাগ করতে হবে। এই যে এখানে আনসারগুলো দেওয়া আছে, এটা হলো কোশ্চেন প্যাটার্ন, এটা হলো আনসারের সিস্টেম। তো আমরা ট্যাগ কোশ্চেন করতে আমাদের কি কি প্রয়োজন সেটা আলোচনা করছি। ট্যাগ কোশ্চেন করতে 3টি জিনিস লাগে: অক্সিলারি ভার্ব, নেগেটিভ স্ল্যাশ পজিটিভ স্ট্রাকচার, এর মানে হচ্ছে নেগেটিভ অথবা পজিটিভ স্ট্রাকচার, এবং অ্যাট লাস্ট সাবজেক্টের প্রোনাউন। এই 3টা জিনিস আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে ব্যবহার করতে হবে। প্রথমেই রয়েছে অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয়ত রয়েছে নেগেটিভ অথবা পজিটিভ স্ট্রাকচার সেন্টেন্সের জন্য, আর তৃতীয় রয়েছে সাবজেক্টের প্রোনাউন। এই 3টা জিনিসের সমন্বয়ে আমরা ট্যাগ কোশ্চেনের আনসারগুলো করব। তো যেহেতু আমরা এই 3টা জিনিসকে ইউজ করব ট্যাগ কোশ্চেন করার জন্য, তাহলে আমাকে এই 3টা জিনিস সম্পর্কে ব্যাপক ধারণা অর্জন করতে হবে। প্রথমে আসি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। এখানে কিছু অক্সিলারি ভার্ব সবচাইতে ইউজেবল অক্সিলারি যেগুলো আছে, খুব বেশি ইউজ হয়, সেই অক্সিলারি ভার্বগুলো এখানে দেওয়া আছে, তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কান, কুড, শাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, নিড ইত্যাদি। এই যে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অক্সিলারি ভার্বগুলো আছে এখানে দেওয়া আছে, তোমরা মুখস্থ করে নিবে। এবং দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে, আমাদের দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নেগেটিভ অথবা পজিটিভ স্ট্রাকচার। নেগেটিভ কিছু ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলো থাকলে ওই সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। ওয়ার্ডগুলো কি? নো, নো ওয়ান, নোবডি, নাথিং, নান, নো হোয়ার, নেভার, নেইদার, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, ফিউ এবং লিটল। এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। এবার অক্সিলারি ভার্বের সাথে যখন নেগেটিভ এর বেসিক যে শব্দ, মানে নেগেটিভের যে জাতীয় শব্দ নট, এইটাকে অ্যাটাচ করলে, এটাকে যুক্ত করলে ফ্রেমটা আসলে কি আসবে? যেমন এম হচ্ছে অক্সিলারি পজিটিভের জন্য, যখন এটা নেগেটিভ হবে তখন আরেন্ট হবে, ইজেন্ট হবে, আরেন্ট হবে, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, হ্যাভেন্ট। এখানে আরও সবগুলো আছে। তার মানে এখানে সহজে মনে রাখার জন্য যেটা করা যেতে পারে, যেমন ইজের সাথে জাস্ট এই হলো ইজের সাথে সিম্পলি শুধুমাত্র এন, টি যুক্ত করা হয়েছে, সিম্পল। সবগুলো অক্সিলারি ভার্বের সাথে এন, টি যুক্ত হয়েছে একেবারে ইজিলিভাবে। মূল অক্সিলারির সাথে এন, টি যুক্ত করা হয়েছে,
মাত্র কয়েকটা একটু পরিবর্তন আছে। যেমন এখানে বলা আছে বিশেষ ক্ষেত্রে পরিবর্তন হয়, যেমন এম এর নেগেটিভ ফর্ম এমেন্ট না, হবে আরেন্ট। যেমন শান্ট হবে এর নেগেটিভ ফর্ম, উইলের ওন্ট হবে, ক্যানের ক্যান্ট হবে। এ হলো ব্যাপার। এখানে আরও বলা আছে স্পেশাল কেস, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ট্যাগ কোশ্চেন আলাদা হতে পারে। যেমন আই এমকে যখন আমরা নেগেটিভ স্ট্রাকচারে ফেলবো, মানে ট্যাগ কোশ্চেন করবো, তখন সেটা আই হয়ে যাবে, আই থাকবে প্রোনাউন হিসাবে, কিন্তু এমটা হয়ে যাবে আরেন্ট। এটা আমরা সামনে আমাদের শিটের যে টপিকগুলো আছে এগুলো আলোচনা করলে ভালো বুঝতে পারবো। তো আমাদের কিছু নোট করতে হবে। প্রথমত হচ্ছে নোট নম্বর 1, ট্যাগের নেগেটিভ ফর্ম সর্বদা সংক্ষিপ্ত রূপে ব্যবহার করতে হবে। তো আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ ফর্ম সবসময় সংক্ষেপ হবে। নেগেটিভ ফর্ম হচ্ছে নট, NOT, কিন্তু সংক্ষেপে কী লিখতে হবে, যেমন এখানে আছে N, T, এটা এখানে বলা হয়েছে। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন ডু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডন্ট, একে ডু নট মানে আলাদা করে লেখা যাবে না। এবং 2 নম্বর যে আমাদের নোটটা রাখতে হবে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা প্রোনাউন হবে। সাবজেক্টে যে থাকবে তার প্রোনাউন কনভার্ট করে প্রোনাউনটা বসাইতে হবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, মানে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। এই বিষয়গুলো আমাদের ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন, এবং সবচেয়ে বেশি এররটা হয় এখানে। মানে কোশ্চেনগুলো স্যাররা যে তৈরি করবে, বোর্ড কোশ্চেনগুলো আমাদেরকে কনফিউশনে ফেলানোর জন্য এখান থেকে স্যাররা কোশ্চেন তৈরি করবে। তা আমরা একটা ভিউ এখান থেকে নিচ্ছি এই পেজ থেকে, যেখান থেকে আমরা প্রোনাউন সম্পর্কিত যে মিস্টেকগুলো আমাদের হয় বা কনফিউশনগুলো আছে, আমরা এই পেজ থেকে আমরা ক্লিয়ার হতে পারবো। সাবজেক্ট, যদি সাবজেক্টে একজন পুরুষ থাকে তাহলে প্রোনাউন বসবে হি। একইভাবে একজন মহিলা হলে প্রোনাউন বসবে শি। কিন্তু 2 বা তার অধিক যদি পুরুষ হয় দে বসবে প্রোনাউন। 2 বা তার অধিক যদি মহিলা হয় তাহলে তার পরিবর্তে দে বসবে। একটি প্রাণী হলে প্রোনাউন বসবে ইট। যদি এইগুলোকে আমরা সমন্বয় করে পড়ি তাহলে আরও সুবিধা হবে। যেমন একটি বস্তু বা বিষয় হলে ইট বসবে, একটি ক্লোজ হলে ইট বসবে, দিস অথবা দ্যাটের পরিবর্তে ইট বসবে। আমরা এই 4টা কলামকে একটু সমন্বয় করে পড়ি। যেমন একজন পুরুষ যদি হয় তাহলে হি, কিন্তু অধিক পুরুষ হলে, একের অধিক পুরুষ হলে দে বসবে। যদি সাবজেক্টে একজন মহিলা থাকে তাহলে তার পরিবর্তে প্রোনাউন বসবে শি। যদি সাবজেক্টে একজন মহিলা থাকে তার পরিবর্তে প্রোনাউন বসবে শি। কিন্তু যদি 2 বা তার অধিক মহিলা হয় সাবজেক্টে থাকে তাহলে তার পরিবর্তে বসবে দে। একটি প্রাণী হলে প্রোনাউন বসবে ইট, কিন্তু 2 বা তার অধিক যদি প্রাণী হয় তাহলে তার ক্ষেত্রে বসবে দে। যদি একটি বস্তু বা একটি বিষয় হয় এই ক্ষেত্রে প্রোনাউন হবে ইট, কিন্তু যদি 2 বা তার অধিক কোনো বিষয় বা বস্তু হয় তার ক্ষেত্রে প্রোনাউন হবে দে। যদি ক্লোজ হয় ওই পুরো ক্লোজের পরিবর্তে ইট বসবে, দিস অথবা দ্যাটের পরিবর্তে ইট বসবে। যদি এমন হয় অন, একজন ব্যক্তি মানে কিন্তু ওনকে বোঝাচ্ছে সেক্ষেত্রে প্রোনাউন হবে দে। যদি কোনো সেন্টেন্স ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, সেন্টেন্স শুরু হয়েছে ভার প্লাস আইএনজি দিয়ে, মানে ভার্বের আমরা যেটাকে 5 নম্বর ফর্ম বলি আমাদের কোচিংয়ের ভাষায়, ভার্বের সাথে আইএনজি যুক্ত জিরান্ডও বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যবহার ভেদে। তো এখানে ভার প্লাস আইএনজি দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় বা সাবজেক্ট পজিশনে যদি ভার প্লাস আইএনজি থাকে সেই ক্ষেত্রে তার পরিবর্তে ইট বসবে। এগুলো বেসিক আলোচনা। এবার কিছু এক্সেপশনাল বিষয় আছে, যেমন দ্য সান সূর্য, উইন্টার শীতকাল, সামার গ্রীষ্মকাল, ফায়ার আগুন, ডেথ মানে মৃত্যু, স্টর্ম মানে কি শরৎকাল বা গ্রীষ্মকাল, শরৎকাল হয়তো মেবি, সাইক্লোন এটা ঝড় বোঝায়, স্টর্ম মানে গরম বোঝায়, গ্রীষ্ম বোঝায় হয়তো, এরকম আছে ফ্লাড, তারপরে আর্থেটেক, তারপরে ঠিডাল বরেস এটা মানে হচ্ছে ভূমিকম্প। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো তোমাদেরকে টানা মুখস্থ করতে হবে। এগুলোর পরিবর্তে প্রোনাউন হি বা ইট বসতে পারে, তবে তোমরা সেফ জন হচ্ছে তোমরা ইট ইউজ করবা। এগুলো যদি সাবজেক্টে থাকে তাহলে প্রোনাউন বসাবা ইট। এরপরে অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ, নেইদার অফ ইউ, এই সবগুলো ক্লোজ খেয়াল করো। অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ, নেইদার অফ ইউ, যদি এইগুলা সাবজেক্টে থাকে তাহলে প্রোনাউন বসবে ইউ। এখানে একটা জিনিস ফোকাস করলে জিনিসটা তোমাদের কাছে আরও ইজি লাগবে, সেটা হচ্ছে
অল অফ ইউ, সাম অফ ইউ, তার মানে আমাদেরকে ফোকাস করতে হবে অফের পরে কি আছে। যেমন এখানে অফের পরে ইউ আছে, প্রোনাউন ইউ। এখানে অফের পরে প্রোনাউন কি আছে, ইউ, তার মানে প্রোনাউন ইউ। মোস্ট অফের পরে কি আছে, ইউ, প্রোনাউন ইউ। একইভাবে অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস এবং নেইদার অফ আস। আমাদেরকে ফোকাস করতে হবে কোথায়, অফে। আমাদেরকে ফোকাস করতে হবে অফের পরে যেটা থাকবে সেটাই প্রোনাউন বসবে। কিন্তু এখানে কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে অফের পরে কে আছে। যেহেতু অফের পরে আস আছে, প্রোনাউন আস হবে। কিন্তু এই ক্ষেত্রে আস হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, আমাদেরকে বসাইতে হবে সাবজেক্টিভ ফর্ম। তাহলে আস এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। তাহলে আমরা বলতে পারি অল অফ আস, সাম অফ আস। অফের পরে যেহেতু আস আছে, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, এখানে প্রোনাউন বসবে উই। একইভাবে যদি আমরা দেখি তাহলে এখানে আছে অল অফ দেম বা নাউন, সাম অফ দেম, মোস্ট অফ দেম, এভরি ওয়ান অফ দেম, নান অফ দেম, নেইদার অফ দেম। যদি এখানে খেয়াল করো দেখতে পারবা এখানে আছে অল অফ দেম থেকে শুরু করে প্রত্যেকটা অফের পরে দেম আছে। আমরা কি বলছিলাম যে এই ধরনের ক্লোজের ক্ষেত্রে আমরা দেখব যে অফের পরে কে আছে। যেহেতু অফের পরে দেম আছে তাহলে প্রোনাউন দে, কিন্তু এই ক্ষেত্রে দে বসবে না, কারণ দেম হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। সুতরাং এখানে প্রোনাউন বসবে দে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এভরিবডি, এভরি ওয়ান, এভরি প্লাস নাউন, এই ক্ষেত্রে প্রোনাউন দে বসে। নোবডি, নো ওয়ান, নান, নো প্লাস নাউন, দে বসে। সামবডি, সামওয়ান, প্রোনাউন দে বসে। এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। এবং নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং আমরা ইজিলি মনে রাখতে পারি থিংযুক্ত সাবজেক্ট, থিংযুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রোনাউন বসবে ইট। এবং এখানে বলতে পারি বডিযুক্ত বা আরও বলতে পারি অনযুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রোনাউন বসবে দে। এখানে কিছু শব্দ দেওয়া আছে গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন করে বেশি, মানে প্রোনাউন কেন্দ্রিক যে কোশ্চেনগুলো আছে এখান থেকে বেশি হয়। যেমন দ্য আর্থ, দ্য মুন, স্প্রিং, অথাম, নেচার, তারপরে লিবার্টি, জাস্টিস, মার্সি, হোপ, চ্যারিটি, লাভ, শিপ, স্ট্রেমা, লঞ্চ, এরোপ্লেন, বোট, ট্রেন, বাস, এবারে গ্রেটনেস, বিউটি, গ্রেসফুল। এই যে শব্দগুলো আছে তোমাদেরকে শব্দগুলো খুব ক্লিয়ার মুখস্থ করতে হবে। যদি এইগুলা সাবজেক্টে থাকে তাহলে প্রোনাউন কি বসবে, শি বসবে। যদিও প্রোনাউন এগুলার পরিবর্তে আমাদের আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এগুলার পরিবর্তে প্রোনাউন ইট বসার কথা, কারণ দ্য আর্থ, পৃথিবী, পৃথিবীর পরিবর্তে আমরা কি বলতে পারি, এটার ইংরেজি কনভার্সন কি, ইট। এবং দ্য মুন, চাঁদ, তাহলে চাঁদের পরিবর্তে আমরা কি বলতে পারি, এটা কি, যদি আমরা প্রোনাউন করি হবে ইট। কিন্তু এই ক্ষেত্রে এই শব্দগুলো একটু এক্সেপশনাল, এখানে ব্যতিক্রম হচ্ছে এই শব্দগুলো যদি সাবজেক্টে থাকে তাহলে প্রোনাউন বসবে শি। ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত প্রোনাউনগুলো হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, অন এবং দেয়ার। অনেক প্রোনাউন আছে কিন্তু ট্যাগ কোশ্চেনের জন্য এই কয়েকটা প্রোনাউনই এনাফ। এই প্রোনাউনগুলো যদি আমরা জানি এবং এগুলোর ব্যবহার জানি এবং কোন কোন প্রেক্ষাপট অনুযায়ী কোন কোন প্রোনাউন বসবে, যদি আমরা এটা ভালো করে মানে মিস্টেক না করে যদি আমরা সরাসরি ঠিকঠাক মতো বসাইতে পারি তাহলে আমাদের প্রোনাউন মিস্টেকের সমস্যাগুলো আর থাকবে না। তাহলে আমি তোমাদেরকে যারা শিট পেয়েছো আমাদের কোচিংয়ের, যারা পেইড বেসের স্টুডেন্ট বা সরাসরি আমাদের অফলাইনে যারা স্টুডেন্ট আছে গ্লোরিয়াসের, তারা তো শিট পেয়েছোই। যারা অনলাইন থেকে দেখছো তোমাদের কাছে শিট নেই, তোমাদের এই পেজটাকে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখান থেকে এতটুকু একটা স্ক্রিনশট নিবা এবং শেষের এতটুকু একটা স্ক্রিনশট নিবা, যাতে তোমরা প্রোনাউনগুলো ভালো করে পড়তে পারো। এই ছিল প্রোনাউন কেন্দ্রিক সমস্যা। এবার আমরা আমাদের মূল ক্লাসে যাচ্ছি। সম্পূর্ণ ক্লাস একেবারে মনোযোগ সহকারে ফুল অ্যাটেনশন দিয়ে সম্পূর্ণ ক্লাস করো। আমি কথা দিচ্ছি ট্যাগ কোশ্চেন কেন্দ্রিক আর 1 ইঞ্চি পরিমাণ কোনো সমস্যা তোমার থাকবে না। এবং বোর্ড কোশ্চেন তোমার কাছে যা দেওয়া হবে তুমি সম্পূর্ণ আনসার করতে পারবে। বোর্ডে কোশ্চেন পাওয়ার পরে যদি 5টা সেন্টেন্স দেওয়া থাকে তুমি অন্তত পক্ষে তুমি 4টা আনসার করতে পারবেই ইনশাল্লাহ। আমরা কয়েকটা রুলস রেখেছি, যদিও আমরা রুলস দিয়ে পড়াই না, কিন্তু ট্যাগ কোশ্চেন সহজ তো, ওই জন্য খুব বেশি টেকনিক ইউজ না করেই আমরা রুলসের মাধ্যমে খুব সহজেই শিখব। এই রুলসের জন্য ভিতরে যে রুলসের যে ব্যাখ্যাগুলো আছে এগুলো তোমাদের দেখার দরকার নাই, শুধুমাত্র রুলসের যে শিরোনামটা আছে সেটা পড়লেই বা সেটা সম্পর্কে ধারণা রাখলেই হচ্ছে। যেমন প্রথম রুলসটা হচ্ছে 1 নম্বর হচ্ছে উইথ অক্সিলারি।
প্রথম রুলসের শিরোনাম হচ্ছে উইথ অক্সিলারি। যদি কোনো বাক্যে অক্সিলারি থাকে, উইথ মানে সাথে, আর অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। এর মানে হচ্ছে যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে কি করতে হবে, আমরা এই ভিতরে যে ব্যাখ্যাগুলো আছে এগুলো না পড়েই আমরা এক্সাম্পল দিয়ে আমরা আমাদের রুলসটাকে একটুখানি বোঝার চেষ্টা করব। প্রথম যে এক্সাম্পলটা এখানে আছে, রিয়া ওয়াজ সিঙ্গিং। আমরা বলছিলাম আমাদের এই নিয়মের রুলসের নাম হচ্ছে অক্সিলারি, উইথ অক্সিলারি। এর মানে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি থাকে তখন নিয়মটা কি হবে। আমরা যে সেন্টেন্সটা এখানে পড়লাম এই সেন্টেন্সে কি আছে, অক্সিলারি আছে, সেটা কি ওয়াজ। তাহলে ওয়াজ হচ্ছে অক্সিলারি। যেহেতু আমরা আগেই বলছিলাম ট্যাগ কোশ্চেন করতে কটা জিনিস লাগে, আমি তোমাদেরকে আবার উপরে নিয়ে যাচ্ছি। আমরা বলছিলাম ট্যাগ কোশ্চেন করতে 3টা জিনিস লাগে। অক্সিলারি ভার্ব, প্রথমে লাগবে অক্সিলারি ভার্ব, তারপরে নেগেটিভ পজিটিভ স্ট্রাকচার, এরপরে সাবজেক্টের প্রোনাউন। তাহলে যেই বাক্যটা আমরা পাচ্ছি এই বাক্যটাকে যেহেতু আমরা ট্যাগ কোশ্চেনে কনভার্ট করব, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব অক্সিলারি নিব। যেহেতু এই বাক্য অক্সিলারি আছে ওয়াজই আনসারে আসবে। ওয়াজ এসছে, বাক্যের কোথাও নেগেটিভ নাই, এই বাক্যটা পজিটিভ বাক্য। এখন বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ বুঝবা কেমনে, বাক্যের মধ্যে কোথাও যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে বাক্যটা পজিটিভ বাক্য, আর যদি বাক্যের মধ্যে কোথাও নেগেটিভ ওয়ার্ড থাকে সেটা নেগেটিভ বাক্য। যদি বাক্যটি পজিটিভ থাকে নেগেটিভ করতে হবে, মানে N, T যুক্ত করতে হবে। আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো আরেকবার দেখে আসি। নেগেটিভ ওয়ার্ডগুলো হচ্ছে নো, নো ওয়ান, এদিকে খেয়াল করো তোমরা, নো বডি, নাথিং, নান, নো হেয়ার, নেভার, নেইদার, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, বিয়ারলি, সেলডম, ফিউ, লিটল। এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ। এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে সেই বাক্যটা নেগেটিভ বাক্য। আর যদি বাক্য নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আনসারের ক্ষেত্রে N, T যুক্ত করতে হয় না। তাহলে আমরা যেটা করছিলাম, এখানে বাক্য ছিল আমাদের, সেন্টেন্স ছিল এটা, রিয়া ওয়াজ সিঙ্গিং। এখানে অক্সিলারি হচ্ছে ওয়াজ, আমরা আনসার হিসেবে ওয়াজকে নিয়ে আসলাম, এই হলো ওয়াজ। এবার আমাদের দ্বিতীয় কাজ কি, আমাদের সেকেন্ড কাজ হচ্ছে বাক্যটা যদি নেগেটিভ না হয় তাহলে নেগেটিভ করতে হবে। নেগেটিভের জন্য আমাকে N, T যুক্ত করতে হবে। নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে N, N', তো ওয়াজকে আমরা N, T অ্যাটাচ করলাম। এবং এবার বসবে কি 3 নম্বর কাজটা হচ্ছে প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন। তো এই বাক্যের সাবজেক্টকে রিয়া, তো রিয়াকে আমরা রিয়া না বলে কী বলতে পারি, সে। আর সে যেহেতু এখানে ফেমিনিন জেন্ডার, তাহলে যেহেতু সে মহিলা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, শি বলতে পারি। আর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেনবাদক চিহ্ন এখানে একটা যুক্ত হবে। একইভাবে আমরা পরেরটা দেখি, আফরিন ইজ নট রিডিং। আমরা একেবারে সিম্পল কিছু এক্সাম্পল এখানে রাখছি যাতে তোমরা প্রথম চান্সে খুব ভালো করে বুঝতে পারো। তাহলে আমাদের প্রথম কাজ কি, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম অক্সিলারি ভার্ব। দ্বিতীয় কাজটা কি, যদি বাক্যটা নেগেটিভ না হয় তাহলে নেগেটিভ করা। বাক্য কি নেগেটিভ, হ্যাঁ, এই যে নট রয়েছে বাক্য নেগেটিভ, সুতরাং আমাকে আর এখানে N, T যুক্ত করতে হবে না। উপরে যদিও আমরা N, T যুক্ত করেছিলাম কারণ ওই বাক্যটা পজিটিভ ছিল, বাক্যের কোথাও নেগেটিভ ছিল না। যেহেতু এই বাক্যে নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে এখানে আনসারের ক্ষেত্রে আমাকে N, T যুক্ত করতে হবে না। আর আফরিনকে আমরা কী বলতে পারি, শি বলতে পারি। এই ছিল আমাদের প্রথম রুলস, উইথ অক্সিলারি। যদি কোনো বাক্যে অক্সিলারি থাকে সেই অক্সিলারি চলে আসবে। আর যদি বাক্যটা নেগেটিভ না হয় বা বাক্যের কোথাও নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমাকে নেগেটিভ ওয়ার্ড হিসাবে N, T যুক্ত করতে হবে, আর সাবজেক্টের প্রোনাউন। আর যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আর N, T যুক্ত করতে হয় না। 2 নম্বর রুলসটা হচ্ছে উইদাউট অক্সিলারি। এর মানে উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, আর অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তখন কি করতে হবে, যেহেতু আমার ট্যাগ কোশ্চেন করতে 3টা জিনিস লাগতেছে, তাই না। প্রথমত কি লাগবে, অক্সিলারি ভার্ব। তাহলে প্রথমেই লাগবে অক্সিলারি ভার্ব। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে এরপরও আমাকে নিতে হবে। কীভাবে, যদি প্রেজেন্ট টেন্স হয় বা ভার্বের এক হয় তাহলে তার পরিবর্তে অক্সিলারি আসবে ডু। একইভাবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত যদি ভার্ব হয় তাহলে তার পরিবর্তে বসবে ডাজ। এবং ভার্বের 2 বা 3, এক কথায় ভার্বের এক অথবা ভার্বের সাথে এস বা ইএস না হলে অন্যান্য ক্ষেত্রে ডিড বসবে। তাহলে আমরা একটু সামারি বলতে পারি 2 নম্বর রুলসের জন্য, যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, বাক্যে সেন্টেন্সে যদি অক্সিলারি না থাকে আমাকে তাও তো অক্সিলারি নিতে হবে। যদি বাক্যে অক্সিলারি না থাকে 3টে অক্সিলারি আনসার আসতে পারে, এক হচ্ছে ডু অথবা ডাজ অথবা ডিড। ডু কখন, যখন ওই বাক্যের মূল ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকবে বা ভার্বের এক হবে। ডাজ কখন, যখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করা থাকবে। ভার্বের সঙ্গে এস বা ইএস থাকলে তার পরিবর্তে প্রোনাউন এই অক্সিলারি ভার্ব আসবে ডাজ। এবং অন্যান্য ক্ষেত্রে ভার্বের 2 বা 3 বা এই 2টা কন্ডিশন পূরণ না করলে বাকি ক্ষেত্রে আসবে ডিড। আমরা একটু এক্সাম্পল দেখি।
হি রিডস আ বুক। আমরা এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স, আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করব। প্রথম কথা হচ্ছে আমাকে খুঁজতে হবে কি অক্সিলারি ভার্ব। এই বাক্যের মধ্যে অক্সিলারি নাই। এম ইজ আর থেকে শুরু করে এম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু ডিড ডাজ, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড শাল শুড উইল উড মে মাইট মাস্ট ইউজ ইউজ টু নিড, এই জাতীয় যে অক্সিলারিগুলো আছে যেগুলো আমরা আমাদের শিটে অ্যাটাচ করেছি বা তোমরা জানো, সেগুলো এখানে একটাও নাই। যদিও অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমাকে তো আনসারে অক্সিলারি ভার্ব নিতে হবে। তা নেব কীভাবে? এই টেবিল অনুসারে আমরা নিব। তাহলে আমরা দেখব মূল ভার্ব কে আছে। তো মূল ভার্ব কে আছে? রিডস। যেহেতু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এখানে কি ছিল নিয়মটা, যে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকলে অক্সিলারি আসবে ডাজ। তাহলে যেহেতু এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, তাহলে অক্সিলারি হিসাবে কি আসবে? ডাজ আসবে। বাক্যের কোথাও নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে কি আসবে? এন কমা টি আসবে। এবং প্রোনাউন আসবে কি? এখানে হি আছে সাবজেক্টে, হি নিজে একটা প্রোনাউন, এখানে সেটা এখানে বসছে। ব্যাস, আমাদের আনসার ক্লিয়ার। 2 নম্বর রুলস অবশ্য তোমাদের হয়তো ক্লিয়ার হয়েছে। আমরা 3 নম্বর রুলসে যাই। 3 নম্বর রুলসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে যদিও 5টা সেন্টেন্স থাকে, মানে 5টা কোশ্চেন থাকে, 5টা কোশ্চেনের অন্ততপক্ষে 2টা বা 1টা, মাঝে মাঝে 2টাই আসে বা 1টা, এই নিয়ম থেকে আসে। 3 নম্বর নিয়ম থেকে। নিয়মটা হচ্ছে ইম্পারাটিভ সেন্টেন্স। আমাদের সবারই একদম কমন, আমরা সবাই এই সম্পর্কে জানি। যদি আমরা অন্য রুলসগুলো খুব ভালো ক্লিয়ার করতে নাও পারি, কিন্তু এই রুলসটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। এই নিয়মটার উপরে আমরা কমপক্ষে 1টা বা 2টা কোশ্চেন পেয়ে যাব। নিয়মটা হচ্ছে, নিয়মের শিরোনাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি সেন্টেন্স ইম্পারেটিভ হয়, এখানে তোমরা ব্যাখ্যা পড়লে দেখতে পারবে, বলা আছে সকল ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ বসে। মানে যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আনসার হবে উইল ইউ আনসার হবে। তবে লেটস অথবা লেট আস দ্বারা শুরু হলে শ্যাল উই আনসার হয়। আমরা যদি একটু সামারি করি, যে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসটা যদি আমরা একটু ইজিলি করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই, যদি সেন্টেন্স ইম্পারেটিভ হয়, তাহলে আনসার বেসিক্যালি কী হবে? উইল ইউ, এইটা বেসিক্যালি আনসার। শর্ত হচ্ছে সেন্টেন্স ইম্পারেটিভ হতে হবে। তখন আমার কে অক্সিলারি, নেগেটিভ আছে কি নাই, বা অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো আর ফলো করতে হচ্ছে না, ওগুলো আমাকে খুঁজতে হচ্ছে না। শুধুমাত্র সেন্টেন্স ইম্পারেটিভ হওয়াতে আমি আনসার করতে পারছি উইল ইউ। তবে একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে লেটস অথবা লেট আস দিয়ে যদি বাক্যটা শুরু হয়, তাহলে আনসার হবে শ্যাল উই। তো যেহেতু আমি একেবারে ইজিলি বুঝতেছি ইম্পারেটিভের আনসার হয় উইল ইউ অথবা শ্যাল উই, তা আমি তো আনসার ইজি করতে পারবো, কিন্তু আমাকে তো ইম্পারেটিভ চিনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স পাইলেই না আমি উইল ইউ বা শ্যাল উই আনসার করব। তো আগে তো আমাকে ইম্পারেটিভ চিনতে হবে, কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেটা আমাকে চিনতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য আমরা 3টা কন্ডিশন এখানে রাখছি। প্রথমত, এই বাক্যে সাবজেক্ট থাকে না, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। 2 নম্বরটা হচ্ছে লেট দিয়ে শুরু হয়, মানে সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হতে পারে, ডন্ট দিয়ে শুরু হতে পারে, বি ভার্ব দিয়ে শুরু হতে পারে, ভার্বের ওয়ান দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, অ্যালওয়েজ দিয়ে শুরু হতে পারে, কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে। ডু ডিড ডাজ প্লিজ অ্যালওয়েজ লেট লেটস নেভার ভি ওয়ান বি ডন্ট লেট প্লিজ, এইগুলো দিয়ে বাক্যটা শুরু হয় এবং ভার্ব দিয়ে শুরু হয়। এই 3টা কন্ডিশন যদি আমরা পাই, তাহলে কি বলবো? সেন্টেন্স ইম্পারেটিভ। আর সেন্টেন্স ইম্পারেটিভ হওয়ার কারণে আনসার হবে উইল ইউ। কিছু কিছু ক্ষেত্রে শ্যাল উই হতে পারে। সাবজেক্ট থাকে না, এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হতে পারে সেন্টেন্স, অথবা সরাসরি ভার্ব দিয়ে শুরু হতে পারে। যদি এমনটা হয়, তাহলে সেন্টেন্স ইম্পারেটিভ। আর সেন্টেন্স ইম্পারেটিভ হওয়ার কারণে আনসার কী হবে? শ্যাল উই বা উইল ইউ। 2টা নিয়ম আছে এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের আনসার করার জন্য। প্রথমটা হচ্ছে লেটস অথবা লেট আস থাকলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই, যেটা আমরা উপরেও আলোচনা করেছি। আর অন্যান্য সকল ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। তবে আমরা উইল ইউ আনসার করতে পারি বা ওন্ট ইউ, যে কোনো একটাই আনসার করতে পারি। আমরা 2-একটা এক্সাম্পল দেখি। ওপেন দ্য ডোর, দেখো সাবজেক্ট নাই কিন্তু সেন্টেন্সে, এবং সেন্টেন্স শুরু হয়েছে ওপেন দিয়ে। ওপেন মানে কি? খোলা। এটা একটা ভার্ব। আমরা কি বলছিলাম? ভার্ব দিয়ে শুরু হলে সেটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো যেহেতু সেন্টেন্স শুরু হয়েছে ভার্ব দিয়ে, অবশ্যই ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ হওয়ার কারণে আনসার আমাকে কোনো কিছু খুঁজতে হবে না, আনসার হবে উইল ইউ। এই যে এবারে ডোন্ট মিস দ্য ক্লাস, আমরা কি বলছিলাম? যদি ডোন্ট দিয়ে শুরু হয়, তাহলে সেন্টেন্স কি? ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ হওয়ার কারণে আনসার কি হবে? উইল ইউ। এরপরে লেট দেম ডু দ্য ওয়ার্ক, আমরা কি জানি? যদি লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, সেটাও কি? ইম্পারেটিভ। আর সেন্টেন্স ইম্পারেটিভ হওয়ার কারণে আনসার কি হবে? উইল ইউ।
এবং লাস্ট যেটা রয়েছে লেট আস প্লে ফুটবল, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। লেট আস বা লেটস দিয়ে শুরু হলেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি বলছিলাম আনসার একটু ভিন্ন হবে। এই যে লেটস অথবা লেট আস থাকলে আনসার হবে শ্যাল উই, এজন্য এখানে আনসার হয়েছে শ্যাল উই। এই নিয়মটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। আশা করছি এই নিয়মটা তোমরা যদি ভালোভাবে পড়ে যাও এখান থেকে একটা বা দুইটা তোমরা নিয়ম পেয়েই যাবে। এবার 4 নম্বর দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে কথা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এর শেষে ভার্ব সবার শেষে থাকে ও ভার্বের আগে সাবজেক্ট থাকে। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় হাউ দিয়ে অথবা হোয়াট আ দিয়ে। হাউ অথবা হোয়াট আ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়। আর এখানে বলা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্ব সবার শেষে থাকে ও ভার্বের আগে সাবজেক্ট থাকে। আমরা দেখি হাউ নাইস বাট ইট ইজ, দেখো ভার্ব আছে সবার শেষে এবং ভার্বের আগে সাবজেক্ট আছে। যেহেতু আমরা ট্যাগ কোশ্চেন করব তাহলে আনসার আমরা কিভাবে করব, এই বাক্য থেকে আমরা প্রথমে কী নিব অক্সিলারি ভার্ব। অক্সিলারি কোনটা এখানে ইজ, এই যে ইজ চলে এসছে অক্সিলারি হিসাবে, ইজ চলে এসে অক্সিলারি হিসাবে এবং বাক্যে কোথাও নেগেটিভ ওয়ার্ড নাই, এজন্য কি এসছে এন কমা টি এসছে। আর সর্বশেষ প্রোনাউন ইট, প্রোনাউন কোথা থেকে পেয়েছি সাবজেক্ট থেকে। সাবজেক্ট কই থাকে ভার্বের আগে থাকে, এখানে বলাই আছে যে ভার্বের আগে সাবজেক্ট থাকে, সেই জায়গা থেকে ভার্ব হচ্ছে ইজ, ইজের আগে সাবজেক্ট ইট আছে। আর ইট যেহেতু নিজেই একটা প্রোনাউন, এখানে প্রোনাউন হিসাবে ইট বসছে। একইভাবে আমরা বি নাম্বার যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা দেখি, হাউ সুইটলি হি বার্ড সিংস। তাহলে ভার্ব থাকে বাক্যের শেষে, এই যে বাক্যের শেষে ভার্ব আছে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব না থাকলেও আমাকে নিতে হবে 3টা ফর্ম অনুসারে। প্রথমত যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে কী নেব আমরা ডাজ নেব। এখানে ভার্বের শেষে এস বা ইয়েস বা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা আছে, তাহলে আমরা সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেব ডাজ, এই যে ডাজ। বাক্যের কোথাও এন কমা টি নাই, এজন্য এখানে এন কমা টি যুক্ত করা হয়েছে। আর সর্বশেষ প্রোনাউন ইট, কেন ইট, ভার্বের আগে কে থাকে সাবজেক্ট থাকে, দ্য বার্ড। দ্য বার্ডকে আমরা কি বলতে পারি এটা, আর এটা ইংরেজি ফর্ম কি ইট। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে 5 নম্বর নেগেটিভ ওয়ার্ড। যদি কোনো বাক্যে নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে ওই বাক্য ক্ষেত্রে আমরা আর এন কমাটি যুক্ত করব না। যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের আনসার করার ক্ষেত্রে, ওই বাক্যের আনসার করার ক্ষেত্রে আমরা এন কমাটি যুক্ত করব না। নেগেটিভ ওয়ার্ডগুলো আমাদের শিটের উপরের দিকে আছে, আমরা উপরেও আলোচনা করে এসেছি, সেটা তোমরা দেখে নিবে। নেগেটিভ ওয়ার্ডগুলো মুখস্থ করবে। যেমন এখানে আনসার হচ্ছে হি হার্ডলি বিলিভস মি। আমাদের প্রথম কাজ কি অক্সিলারি ভার্বকে ফাইন্ড আউট করা। যেহেতু এই বাক্যে কোথাও অক্সিলারি নাই তাহলে কাকে আমরা আগে ফোকাস করব মেইন ভার্বকে। যদি মেইন ভার্ব এক হয় তাহলে ডু অক্সিলারি হিসেবে আসবে। যদি মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে ডাজ আসবে। এখানে দেখো মেইন ভার্ব হচ্ছে বিলিভস, ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত আছে, এস অথবা ইয়েস যুক্ত থাকার কারণে কি আসবে ডাজ, এজন্য আনসারে ডাজ এসছে। এইবার বাক্যে কি নেগেটিভ ওয়ার্ড আছে, হ্যাঁ এই হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, এই হার্ডলি নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে এখানে আনসারে এন কমাটি যুক্ত হয়নি। আর প্রোনাউন হি, যেহেতু নিজেই প্রোনাউন এখানে হি হিসাবে প্রোনাউন হিসেবে এখানে হি বসছে। একইভাবে দে সেলডম কাম হেয়ার, এখানে বাক্যে কোথাও অক্সিলারি নাই, কাম হচ্ছে মূল ভার্ব, তার পরিবর্তে কি আসছে ডু এসছে, যেহেতু ভার্বের এক এইটা। আর বাক্যে নেগেটিভ ওয়ার্ড সেলডম, এই জন্য এখানে এন কমাটি এখানে যুক্ত হয়নি এবং প্রোনাউন হিসেবে কি বসছে দে বসছে। এবার দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট, এখানে কথা হচ্ছে আমরা দেখব যে অক্সিলারিকে, অক্সিলারি ইজ, তাহলে আনসারে ইজ এসছে। বাক্যে নেগেটিভ আছে জি লিটল, এটা নেগেটিভ ওয়ার্ড, যেহেতু বাক্যে নেগেটিভ আছে তাহলে আমরা এন কমাটি এখানে যুক্ত করব না। আর এখানে দেয়ার আছে প্রোনাউন সাবজেক্ট হিসাবে, তো এখানে আমরা সাবজেক্ট যেটা প্রোনাউন ছিল সেটা আমরা এখানে অ্যাটাচ করলাম। এই হলো আমাদের 5 নম্বর রুলস। তবে এখানে ভিন্ন একটা ব্যাপার আছে, এক্সেপশনাল বিষয় হচ্ছে আমরা জানি লিটল নেগেটিভ, আমরা জানি ফিউ নেগেটিভ, কিন্তু যদি আ লিটল হয় বা আ ফিউ হয় তাহলে কিন্তু নেগেটিভ না, তখন কিন্তু পজিটিভ। যেমন লিটল শব্দটা যখন এখান থাকবে এর সঙ্গে কোনো এ থাকবে না বা আ থাকবে না তখন সেটা নেগেটিভ, ঠিক আছে। ফিউ একই ব্যাপার, কিন্তু লিটলের আগে আ আছে মানে এ আছে বা ফিউয়ের আগে এ আছে, এই ক্ষেত্রে আ ফিউটা কিন্তু পজিটিভ, আ লিটলটা কিন্তু কি পজিটিভ। যেমন আনসার দেখো হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, আমরা জানি প্রথমে লাগবে কি অক্সিলারি হ্যাজ, হ্যাজ অক্সিলারি চলে আসলো। বাক্যে নেগেটিভ আছে কি, যদি মাত্র শুধু ফিউ থাকতো তাহলে নেগেটিভ থাকতো, কারণ শুধু ফিউ আছে নেগেটিভ, কিন্তু আ আছে এই জন্য এটা কি পজিটিভ। যেহেতু আ ফিউ আছে তাহলে বাক্যে নেগেটিভ নাই, এজন্য আমরা এন কমাটি যুক্ত করলাম।
আর হি হিসাবে, হি যেহেতু সাবজেক্ট হিসাবে রয়েছে, তাহলে হির পরিবর্তে প্রোনাউন কি বসবে? হি নিজে একটা প্রোনাউন। আচ্ছা, এবার 5 নম্বর রুলস দেখো। স্টেটমেন্টে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ বা অ্যাকম্পানিড বাই এইগুলো থাকে, তাহলে এগুলা দিয়ে আসলে দুইটা বাক্যকে যুক্ত করা হয় বা দুইটা সাবজেক্ট থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করব। এখানে এক্সাম্পল আছে, এটা খুব বেশি জরুরি না, এজন্য আমরা বিস্তারিত আলোচনা করলাম না। 6 নম্বর দেখো, যদি বাক্যে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু থাকে, তাহলে অক্সিলারি কী বসবে? যদি হ্যাভ টু থাকে তাহলে ডু, তবে যদি শুধু হ্যাভ থাকে তাহলে কিন্তু হ্যাভই বসবে, শুধু হ্যাড থাকলে হ্যাড বসবে, শুধু হ্যাজ থাকলে হ্যাজ বসবে। কিন্তু যদি হ্যাভ টু থাকে তার পরিবর্তে ডু, হ্যাড টু থাকলে ডিড, আর হ্যাজ টু থাকলে ডাজ। এখানে এক্সাম্পল আছে। আমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা নিজেরা এটা করে নিও। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা টেকনিক হচ্ছে এখানে 7 নম্বর রুলস দেখো। দ্য ফাদার, দ্য মাদার, দ্য ব্রাদার, দ্য সিস্টার, দ্য বেবি, ইটিসি, এগুলোর ক্ষেত্রে প্রোনাউন ইট হবে। দেখো, আমরা জানি ফাদারের পরিবর্তে প্রোনাউন কী হতে পারে? হি হতে পারে। মাদারের পরিবর্তে শি, ব্রাদারের পরিবর্তে হি, সিস্টার শি, বেবি ইট। কিন্তু এখানে বলছে কি প্রোনাউন হবে ইট। এটা কেন? কারণ ফাদারের আগে দা আছে, মাদারের আগে দা আছে, ব্রাদারের আগে দা আছে। একেবারে ইজিয়েস্ট টেকনিক আমি তোমাদের বলতে পারি, যদি নিকটস্থ কোনো আত্মীয়, কাছের কোনো আত্মীয় বা কাছের কোনো সম্পর্কের কারো আগে যদি দা থাকে, যে সকল শব্দ দিয়ে নিকটাত্মীয় বোঝায়, এদের আগে যদি দা থাকে তাহলে তার পরিবর্তে প্রোনাউন ইট বসবে। কিন্তু শুধুমাত্র ফাদার থাকলে প্রোনাউন কিন্তু হি হতো, মাদার থাকলে, শুধুমাত্র মাদার থাকলে প্রোনাউন হতো শি, ব্রাদার থাকলে হি। কিন্তু এখানে তার আগে দা আছে, মাদারের আগে দা আছে, ফাদারের আগে দা আছে। যদি নিকটাত্মীয় কারোর আগে দা থাকে তাহলে প্রোনাউন কী হবে? ইট হবে। এটাকে মনে রাখার জন্য খুব সুন্দর একটা টেকনিক আমি অ্যাটাচ করেছি। দেখো টেকনিক, নিকটাত্মীয় কেউ দা নিয়ে আসলে ইট মারবো, তাই না? মনে করো দাদা, দা গ্র্যান্ডফা, শুধু দাদা একা আসলে আমরা তাকে সম্মান দিতাম, তার পরিবর্তে আমরা প্রোনাউন বসাতাম কি? হি। কিন্তু দাদা হাতে কী নিয়ে এসছে? দা। যেহেতু দাদার সঙ্গে দা আছে, আমরা দাদাকে সুযোগ না দিই ইট দিয়ে মেরে দৌড়, মানে এত জোরে দৌড়াবো আর এমন জায়গায় পালাবো যে গুগলে সার্চ করে আমাদেরকে পাওয়া যাবে না। আমরা বলতে পারি মজা করার জন্য জাস্ট, যে যদি নিকটাত্মীয় কেউ দা নিয়ে আসে তাহলে আমরা কি করব? ইট মারব। ইট মেরে আজও দৌড় কাইলো দৌড়, আমাদেরকে গুগলে সার্চ করেও পাবে না, তাই না? শুধুমাত্র নিকটাত্মীয় যদি ফাদার আসে তাহলে প্রোনাউন হি হবে, মাদার আসলে শি হবে, এটা আমরা জানি। কিন্তু এদের আগে যদি দা থাকে, এরা যদি দা নিয়ে আসে তাহলে আমরা কি মারবো? ইট মারবো। আর এই দা মানে এই দা যদি নিয়ে আসে তাহলে আমরা প্রোনাউন তার পরিবর্তে কী বসাবো? ইট বসাবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর 8 নম্বর দেখো, যে অল বডি নান, অল বডি অথবা অন যদি সাবজেক্টের সাথে যুক্ত থাকে তাহলে তার পরিবর্তে মানে প্রোনাউন বসে দে। খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম এটা, যে যদি অল কোনো সাবজেক্টের সাথে অল যুক্ত করা থাকে বা বডি বা অন, যদি এই তিনটে শব্দ কোনো সাবজেক্টের সঙ্গে যুক্ত করা থাকে তাহলে ওই সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন বসবে দে। যেমন এনি ওয়ান, দেখো অন যুক্ত আছে এখানে, ওয়ান, এই যে অন যুক্ত আছে, এই যে এনি ওয়ান মে আনসার, তাই তো? এমন, তাহলে আমরা আনসার এভাবে কি প্রোনাউন কি বসাতে পারি? প্রোনাউন দে বসাইতে পারি। এবার একইভাবে এভরিবডি লাইক ফ্লাওয়ার্স, তাহলে এভরিবডির পরিবর্তে প্রোনাউন কি আসবে? দে। কেন? আমরা বলছিলাম বডি যুক্ত, অল যুক্ত, তাই না? অন যুক্ত যে সেন্টেন্সগুলো, যে সাবজেক্টগুলো থাকবে ওই সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন বসবে দে। 9 নম্বর দেখো, একেবারে সংক্ষিপ্তভাবে বলতে পারি, থিং যুক্ত সাবজেক্টের পরিবর্তে ইট বসে। এটা যেমন অল যুক্ত, বডি যুক্ত বা অন যুক্ত সাবজেক্টের পরিবর্তে দে বসে, ঠিক অনুরূপভাবে থিং যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রোনাউন বসে ইট। যেমন নাথিং, প্রোনাউন কি বসবে? ইট বসবে। যেমন সামথিং, সাবজেক্টে থিং যুক্ত সাবজেক্ট আছে, প্রোনাউন বসবে ইট। 10 নম্বর, এটা আমরা প্রোনাউনের যে দ্বিতীয় পেজে যেটা প্রোনাউনের যে বিষয়গুলো পড়ছিলাম সেখানেই আছে। যেমন অল অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, সাম অফ আস। বলো তো আমরা কোথায় ফোকাস করব? আমরা ফোকাস করব অফে, অফে পরে যে আছে সে সাবজেক্টে বসবে। তো অফে পরে কে আছে? আস আছে, কিন্তু আস তো অবজেক্টিভ ফর্ম, আস তো আর সাবজেক্টিভ ফর্ম না। আসও প্রোনাউন কিন্তু অবজেক্টিভ ফর্ম, বসবে কি? সাবজেক্টিভ ফর্ম। তো আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। তাহলে এই ক্ষেত্রে
প্রোনাউন কি বসবে? উই বসবে। একইভাবে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, আমরা এটাকে বলতে পারি কি থিংযুক্ত সাবজেক্ট, থিংযুক্ত সাবজেক্ট, থিংযুক্ত সাবজেক্ট থাকলে প্রোনাউন করার সময়, প্রোনাউনের সময় কি বসবে? ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন বসবে ইট। সেটা আমরা উপরেও আলোচনা করেছিলাম, এই যে 9 নম্বর টেকনিকের উপরে। এরপরে 11 নম্বর দেখো, 12 নম্বর দেখো, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, নান। আচ্ছা, আমরা তো আগেও পড়েছি যে বডিযুক্ত অনযুক্ত যদি কোনো সাবজেক্ট হয় প্রোনাউন কি বসবে? দে বসবে। তাহলে এটা আমরা আগেই পড়েছি। 13 নম্বর, অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম। তাহলে আমরা বলছি কোথায় ফোকাস করতে? অফে ফোকাস করতে বলছি। অফের পরে কি আছে? দেম। অফের পরে কি আছে? দেম। অফের পরে দেম। তাহলে এই যে অফের পরে দেম আছে, তাহলে প্রোনাউন কি বসবে? দেমই বসবে। কিন্তু দেম তো অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম কি? দে। এই জন্য এই ক্ষেত্রে দে বসবে। অল অফ আস আগে আলোচনা হয়েছে, এবারে অল অফ দেম আগে আলোচনা হয়েছে। তাহলে এগুলো তো আগে আলোচনা হয়েছে, তোমরা এক্সাম্পল যেগুলো আছে সেগুলো তোমরা একটুখানি নিজেরা প্র্যাকটিস করে নেবে। সর্বশেষ 2টা গুরুত্বপূর্ণ নিয়ম এখানে রয়েছে। দেশের নাম সাবজেক্টে থাকলে প্রোনাউন সি বসে, খুবই জরুরি, খুবই জরুরি। এখান থেকে কোশ্চেন প্রায় আসে। যদি কখনো সাবজেক্টের পজিশনে বা সাবজেক্ট পজিশনে দেশের নাম থাকে, তাহলে প্রোনাউন কি বসবে? সি বসবে। এটা মনে রাখার জন্য কি বলতে পারি? দেশ হচ্ছে মায়ের সমান, এজন্য মায়ের পরিবর্তে যেহেতু আমরা সি বসাই, তাহলে দেশের পরিবর্তে কি বসাবো? সি বসাবো। যেমন এক্সাম্পল দেওয়া আছে, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, অক্সিলারি ইজ, অক্সিলারি ইজ, বাক্যে কোথাও নেগেটিভ নাই, এজন্য এন কমা টি এখানে যুক্ত হয়েছে। আর বাংলাদেশের পরিবর্তে প্রোনাউন কি বসছে? সি বসছে। একইভাবে ইন্ডিয়া হ্যাজ আ রিচ কালচার, অবশ্যই রিচ না, এরা পোরেস্ট, যদিও এখানে একটা এক্সাম্পল তোলা হয়েছে। আমরা ইন্ডিয়াকে সবসময় ঘৃণা করি, এমনকি আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ইংল্যান্ড ইজ অ্যান আইসল্যান্ড কান্ট্রি, তাহলে ইজ হচ্ছে এখানে কী হবে? অক্সিলারি, এজন্য অক্সিলারি হিসাবে ইজ আসছে। বাক্যে কোথাও নেগেটিভ নাই, এজন্য এন কমা টি যুক্ত হয়েছে। আর যেহেতু ইংল্যান্ড একটা দেশের নাম, দেশের নামের পরিবর্তে কী বসে? প্রোনাউন সি বসে। সর্বশেষ, একটা সেন্টেন্সে একাধিক প্রোনাউন থাকলে, তাইলে প্রোনাউন যদি একটা সেন্টেন্সে একাধিক প্রোনাউন থাকে, সেই ক্ষেত্রে আমরা কী করব? সাপোজ এখানে দেখো ইউ আছে, আই আছে, তাহলে এখানে ইউও প্রোনাউন, আইও প্রোনাউন, দুইজনই সাবজেক্টে আছে। এই ক্ষেত্রে আমরা কাকে আসলে বেশি প্রায়োরিটি দিব? এখানে ইউ এবং আই, তুমি এবং আমি, এটাকে আমরা কী বলতে পারি? তুমি আমি না বলে আমরা বলতে পারি, এজন্য প্রোনাউন আমরার পরিবর্তে আমরার ইংলিশ ফর্ম কি? উই। হি এবং শি, সে এবং সে, একটা ছেলে একটা মেয়ে, তাহলে একজন নাকি একের অধিক? একের অধিক। আমরা জানি যদি একের অধিক হয় তাহলে প্রোনাউন কি বসে? দে বসে। রহিম অ্যান্ড করিম, এরা কয়জন? একের অধিক। আমরা জানি একের অধিক যদি পুরুষ অথবা মহিলা হয়, তাহলে সেক্ষেত্রে প্রোনাউন কি বসে? দে বসে। এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেন। যদিও আলোচনাটা দীর্ঘ হয়েছে, যেহেতু ডিটেলস আলোচনা করা প্রয়োজন বোধ মনে করেছিলাম, এজন্য আমি ডিটেলস আলোচনা করতে যেয়ে ভিডিও অনেক বড় হয়েছে। তবে আমি আশা করছি তোমরা একেবারে মনোযোগ দিয়ে ফুললি অ্যাটেনশন তোমরা প্রয়োগ করে পুরো ভিডিওটা দেখবে এবং খাতা কলম নিয়েই বসবে। আর যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট বা আমাদের কোচিংয়ের স্টুডেন্ট সরাসরি অফলাইনের, তারা সরাসরি শিট নিয়েই বসবে। একবারের জায়গায় ভিডিওটা 2বার 3বার দেখবে এবং তোমাদের শিটের মধ্যে বোর্ড কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি বোর্ড কোশ্চেনগুলো এখানে একটুখানি স্লাইড দিয়ে রাখছি, তোমাদের যাদের প্রয়োজন, যারা মনে করো যেটা প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখানে ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন দেওয়া আছে, রাজশাহী বোর্ড 2024 দেওয়া আছে, যশোর বোর্ডের কোশ্চেন দেওয়া আছে। তুমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, আগে পুরো শিটটা ভালো করে ক্লিয়ার করবা, করার পরে তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা। যখন দেখবা যে 5টার মধ্যে তুমি 3টা 4টা ইজিলি পারতেছো, 2-একটা কনফিউশন থাকতেই পারে, ওই কনফিউশনগুলো তোমার এই বোর্ড কোশ্চেন সলভ করতে করতে কনফিউশনগুলো দূর হবে। তবে যখন তুমি দেখবা যে তুমি 3টা 4টা করে পারতেছো, 5টার মধ্যে 5টাই পারতেছো বা 3টা 4টা পারতেছো, তখন তুমি কি তুমি তখন টেক কোশ্চেন শিখেছো, তুমি পারতেছো। আর বাকি যে কনফিউশনগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে করতে বাকি কনফিউশনগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বোর্ড কোশ্চেনগুলো যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে। আশা করছি ট্যাগ কোশ্চেনের উপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কারো সমস্যা থাকে তোমরা সরাসরি আমাদের কোচিংয়ে যারা পেইড বেস স্টুডেন্ট বা আমাদের অফলাইনের গ্লোরিয়াসের স্টুডেন্ট, তারা সরাসরি ক্লাসে আমাদেরকে জিজ্ঞাসা করবে, স্যারদেরকে কোশ্চেন করবে। আর যারা অনলাইন থেকে দেখছো তারা আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে কোথায় বোঝোনি, এবং পরবর্তীতে তোমরা কোন আইটেমের উপরে বা কোন বিষয়ের উপরে ভিডিও চাও সেটাও তোমরা লিখতে পারো, এবং কে কোত্থেকে দেখছিলে সেটাও তোমরা লিখতে পারো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।